আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে ট্যাগ কোশ্চেনের কিছু এক্সেপশনাল এক্সাম্পল নিয়ে। আজকে এই ক্লাসে তোমাদের সামনে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে। আর এই এক্সাম্পলগুলো আসলে তোমাদের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, যেগুলো তোমরা সলভ করতে পারো না। বাট আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে এইগুলোকে এক্সাম্পল করার জন্য সহযোগিতা করব। আর যদি আজকে আমার ক্লাসে তোমরা কেউ নতুন করে থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো, যাতে যে কোনো ক্লাসে নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। একটু লক্ষ্য করো, আজকে আমি কিছু এক্সেপশনাল এক্সাম্পল তোমাদের এই জায়গায় দিব, যে এক্সাম্পলগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন, প্রত্যেকটা স্কুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি এগুলো সেট আপ করা হয়। যেমন যদি আমি প্রথম এক্সাম্পলটা প্রয়োগ করি, যেমন দেখো যে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। দেখো যদি তোমাকে এই ট্যাগ কোশ্চেনটা দেয় হোয়াট এ পিটি, এটা কি সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, এটা কি হোয়াট এ পিটি? দেখো এটা হচ্ছে তোমাকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ ট্যাগ কোশ্চেন নিজেই একটা ইন্টিগ্রেটিভ। ট্যাগ কোশ্চেন তো নিজেই একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আবার ইন্টিগ্রেটিভ করা যায় না। আর যেহেতু এটা ডাব্লিউএস দিয়ে শুরু হলে যে সে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে তা নয়, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সও ডাব্লিউএস দিয়ে শুরু হয়। তাই দেখো হোয়াট এ পিটি, এটা একটা এক্সেপশনাল। দেখো এর কোনো ভার বা সাবজেক্ট নাই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার সবার লাস্টে অবস্থান করে। যেহেতু এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং ভার নয়, তাহলে তুমি কীভাবে উত্তরটা করবা? অর্থাৎ যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার না থাকে, সেক্ষেত্রে তুমি ইজেন্ট ইট দিয়ে করবা। কী দিয়ে করবা? ইজেন্ট ইট। অর্থাৎ যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ডাব্লিউএস দিয়ে শুরু হয় অথবা হাউ অথবা হোয়াট দিয়ে, তাহলে ওই সেন্টেন্সটা তুমি উত্তর যখন করবা তখন যদি সাবজেক্ট এবং ভার না থাকে, তাহলে তুমি সবসময় ইজেন্ট ইট করবা। কী করবা? ইজেন্ট ইট। তাহলে একটু খেয়াল করো, দেখো এই সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট এবং ভার নয়, তাহলে আমরা কী করব? ইজেন্ট ইট। যেমন এরকম আরও একটা এক্সাম্পল আছে খুবই পরিচিত, যে হাউডস। দেখো এই একটা, এরও সাবজেক্ট ভার নেই, তাহলে এটা হবে কি? ইজেন্ট ইট। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব না থাকলে তোমাকে ইজেন্টিভ দ্বারা করতে হবে। দেখো যদি আমি আরও একটা এক্সাম্পল দিই, ইজেন্টিভ শুধু এই জায়গায় যদি আমি লিখেছি নাইস, NICE, নাইস। না, দেখো নাইস একটা অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে নির্দেশ করে। তাই দেখো এরও কোনো সাবজেক্ট ভার্ব নেই, যদি এরও সাবজেক্ট ভার্ব না থাকলে তাহলে তোমাকে কী করতে হবে? ইজেন্ট ইট। কথাটা যদি এইভাবে না ধরা, যদি বিউটিফুল, যেমন বিউটিফুল চমৎকার। দেখো বিউটিফুল এটা অ্যাডজেটিভ, তাহলে কী আছে? এটা তোমাকে করতে হবে ইজেন্ট ইট। অর্থাৎ এরকম কিছু কিছু স্কুলে আমাদের এই ট্যাগ কোশ্চেনগুলো সেট আপ করা হয়, যেগুলো আসলে অনেক স্টুডেন্ট এগুলো পারে না। অর্থাৎ এক্সক্লেমেটরি, এগুলো সবগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো যদি আমি আরও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সাম্পল দিই, যেমন দেখো হাউ নাইস দ্য বার্ড, হাউ নাইস দ্য বার্ড সিংস সং। সিং স্যাং সাং। দেখো এখানে দেখো সাবজেক্ট আছে দ্য বার্ড, আর এটা হচ্ছে ভার্ব। একটু খেয়াল করো, দেখো এর সাবজেক্ট ভার্ব আছে, তাই দেখো বাকি একটা বস্তুবাচক, তাই ইট, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ, যেহেতু নট নেই তাই ডাজেন্ট ইট। অর্থাৎ হাউ নাইস দ্য বার্ড সিংস। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কথা, এ হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা। এক্সক্লেমেটরি সেন্টেন্স এমন ধরনের আসে, যেমন গ্রেট নেচার, ইজেন্ট ইট। এখন তুমি অনেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি পেয়ে থাকবে, যেগুলো তোমাদের ট্যাগ কোশ্চেন করতে দিলে অনেক সমস্যা হয়ে যায়। দেখো এ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে একটু কয়েকটা এক্সেপশনাল গেল। এরপরে খেয়াল করো, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাইরেও আরও অনেক কিছু আসে, আমি যেগুলো সবচেয়ে বেশি এক্সেপশনাল আমি সেগুলো তোমাদের এখানে আলোচনা করব। যেমন আমি যদি কথাটা এরকম বলি, দ্য মাদার রোজ ইন হার। দেখো এই এক্সাম্পলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্য মাদার রোজ ইন হার, দেখো এটা দ্বারা কী বোঝাচ্ছে? দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ববোধ
ফুটে উঠলো, তার ভিতরে মাতৃত্ববোধটা জেগে উঠলো। যদি কখনো ফাদার মাদার সিস্টার ব্রাদার, ফাদার মাদার সিস্টার ব্রাদাররা যাকে দা থাকে তাদের কি বোঝায়? দা মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ববোধ ফুটে উঠলো। দা ফাদার রোজ ইন হিম, তার ভিতরে পিতৃত্ববোধ ফুটে উঠলো। দা ব্রাদার রোজ ইন হিম, তার ভিতরে ভ্রাতৃত্ববোধ ফুটে উঠলো। অর্থাৎ এক কথায় ফাদার মাদার সিস্টার ব্রাদার এদের আগে যদি কখনো দা হয়ে যায়, দা বসে, তাহলে ওইটা সবসময় ইট হয়ে যাবে। তাই দেখো এখানে দা মাদারের পরিবর্তে আমরা ব্যবহার করবো কি? ইট। ফাদার মাদার সিস্টার ব্রাদারের পরে দা বসে ট্যাগ কোশ্চেন করতে হলে সেটা লিখতে হবে ইট। আর রোজ হচ্ছে এটা ভার্ব টু, রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, তাই যেহেতু ভার্ব টু তাহলে হচ্ছে ডিড, নট নাই তাই ডিডেন্ট ইট। ফাদার মাদার সিস্টার ব্রাদার এদের পরে যদি কখনো দা বসে ইট হয়ে যাবে। খুবই এক্সেপশনাল একটা এক্সাম্পল। এরপরে একটু খেয়াল করো, এরপরে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো আল্লাহ, আল্লাহ ইজ সেকেন্ড টু নান। দেখো আল্লাহ ইজ সেকেন্ড টু নান। যদি কোনো ট্যাগ কোশ্চেনে সৃষ্টিকর্তা সম্পর্কিত কোনো কিছু সাবজেক্ট হিসেবে পেয়ে থাকো, যেন আল্লাহ, গড, ক্রিয়েটরস, যদি এমন কথা পেয়ে থাকো তাহলে তোমাকে সবসময় কী করতে হবে? সবসময় তোমাকে এটাকে হি করতে হবে এবং এজটা অবশ্যই বড় হাতের লিখতে হবে। এজটা অবশ্যই বড় হাতের, হি করতে হবে, এজটা অবশ্যই বড় হাতের। আর দেখো আল্লাহ ইজ সেকেন্ড টু নান, ইজ আছে তাহলে ইজ, আর যেহেতু নান নেগেটিভ তাহলে এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না। আল্লাহ ইজ সেকেন্ড টু নান, যাতে দ্বিতীয় বিধাতা বলে আর কেউ নাই। যেহেতু আমাদের এখানে সৃষ্টিকর্তাকে নির্দেশ করে সবসময় আমরা কি ক্যাপিটাল লেটার লিখবো বড় হাতের। আর ইজ আছে তাই ইজ, নট হলো না কেন? কারণ যেহেতু সেকেন্ড এখানে নান আছে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। এরপরে দেখো সেই নাম্বারটা যদি আমি এক্সাম্পল দিই, সেই নাম্বার কথাটা হচ্ছে এরকম, আর যদি কোনো প্রোনাউনে এরকম অ্যাপোস্ট্রফ দিয়ে ঘিরে থাকা, যেমন আই ইজ এ প্রোনাউন, পিআরও, আই ইজ এ প্রোনাউন। একটু খেয়াল করো ডি নাম্বারটা, হি ইজ এ প্রোনাউন। খুবই পরিচিত, মানে বার্নিং এক্সাম্পল, এগুলো অনেক বেশি পরিমাণে তোমরা এগুলো টেস্ট পেপার বিভিন্ন স্কুলে পেয়ে থাকবা। যদি কোনো সাবজেক্টে এরকম অ্যাপোস্ট্রফ দিয়ে ঘিরে দেওয়া থাকে, যদি কোনো সাবজেক্টকে অ্যাপোস্ট্রফ দিয়ে ঘেরা থাকে তাহলে তোমাকে ওইটা ইট হয়ে যায়। কি হয়ে যায়? ইট। সাবজেক্টকে যদি অ্যাপোস্ট্রফ দিয়ে ঘেরা থাকে তাহলে ইট হয়ে যায়। আর যেহেতু ইজ আছে তা ইজেন্ট ইট, ইজেন্ট ইট। যদি কোনো সাবজেক্টে অ্যাপোস্ট্রফ দিয়ে ঘেরা থাকে তাহলে সেটা ইট হয়ে যায়। আর তাহলে এটা উত্তরটা কী হবে? ইজেন্ট ইট। কী হবে? ইজেন্ট ইট। এ হচ্ছে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই এক্সাম্পল। এরপরে দেখো কিছু কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপল ফর্মও একই রকম। যেমন এরকম আলোচিত, আমি কয়েকটা ভার্ব তোমাদের সামনে একটু উপস্থাপন করতেছি, একটু খেয়াল করে। আলোচিত, যেমন এর ভিতরে আছে কেমন আছে, এর ভিতরে লেট, একটু খেয়াল করো, লেট, রোজ, পুট, লেট, রোজ, পুট, কাট। এই ভার্বগুলো অনেক বেশি পরিমাণে ব্যবহৃত, অনেক বেশি পরিমাণে ট্যাগ কোশ্চেনের ভিতরে আসে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে যাই যে যেমন হি লেট দেম গো। খেয়াল করে একটু দেখো, হি দেওয়া আছে, হি লেট দেম গো। দেখো এটা এখন পাস্ট টেন্সে অবস্থান করতেছে। কেন পাস্ট টেন্সে? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে ভার্বের সাথে এস বাই এস না থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ যদি এই এক্সাম্পলটা এমন হতো যে হি লেটস দেম গো, এটা যদি এরকম হতো তাহলে এর উত্তরটা কী করতাম? দেখো ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, তাহলে লিখলাম হচ্ছে ডাজ, নট নেই তাই ডাজেন্ট হি। কিন্তু এই জায়গায় দেখো ভার্বের সাথে এস বাই এস নাই, অর্থাৎ এটা আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে ওটা তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে এটা দেখো লেটের তিনটা ফর্ম আঁকে, তাই দেখো এই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে ডিড, নট নেই তাই ডিডেন্ট হি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল। এরপরে একটু খেয়াল করো, এরপরে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ। একটু দেখো যে নাম্বারটা, যেহেতু একটা এক্সেপশনাল ক্লাস, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। দেখো টাইম, একটু খেয়াল করো, টাইম অ্যান্ড টাইড
ওয়েট ফর নান। দেখো সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা দুইটা এক্সাম্পল দিব আমি। আরেকটা দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। খুবই পরিচিত এক্সাম্পল, খুবই পরিচিত। দেখো যদি টাইম অ্যান্ড টাইড এটা একটা প্রবাদ বাক্য, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যদি কখনো তোমরা এই এক্সাম্পলটা পেয়ে থাকো, তোমরা প্রথমেই ভার্বটাকে লক্ষ্য করবে। যদি ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে তাহলে তোমরা লিখবো হচ্ছে ডু। আর টাইম অ্যান্ড টাইড এটা সাবজেক্ট হচ্ছে প্লোরাল, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড যখন সাবজেক্ট যখন প্লোরাল হয় ভার্ব তখন হয়ে যায় সিঙ্গুলার। যেহেতু এটা একটা প্রবাদ বাক্য, তারপরেও তোমাদের এটা দিয়ে একটু টেকনিক করে দেয়। যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে তাহলে অবশ্যই এখানে সাবজেক্টটা আমাদের প্লোরাল। তাই দেখো যেহেতু সাবজেক্ট প্লোরাল ভার্ব হবে সিঙ্গুলার, তাই কী হবে ডু আর এ জায়গা হয়েছে দে, ডু দে। আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে নিঃসন্দেহে সাবজেক্ট এখন সিঙ্গুলার, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস থাকে। তাই এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইট। আর এরপরে কী হবে হচ্ছে ডাজ, ডাজ ইট। কী হলো ডাজ ইট। এরপরে দেখো আমি আরও দু একটা এক্সাম্পল দেবো, একটু খেয়াল করো তোমরা খুব ভালো করে ক্লাসগুলো যদি একটু লক্ষ্য করো। এই এক্সাম্পলগুলো খুবই খুবই পরিচিত। তোমরা যদি এগুলো মিস করো আমি মনে করব যে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের খুবই ল্যাক্স থেকে যাবে, আর এই ল্যাক্সটা তোমরা কখনোই পূরণ করতে পারবে না। যেমন দেখো আমি আরও যদি একটা এক্সাম্পল দিই, যেমন বার্কিং ডগ, বার্কিং ডগ সেলডম বাইটস, বাইটস একটা প্রবাদ বাক্য। এরপরে দেখো আরও একটা এক্সাম্পল আছে বার্কিং ডগস সেলডম বাইট। একটু খেয়াল করো আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, দুইটা একই এক্সাম্পল মনে হতে পারে, কিন্তু না, একই এক্সাম্পল মনে করলে তোমরা ভুল করবা। দেখো এখানে বার্কিং ডগ আর এখানে বার্কিং ডগস, অর্থাৎ বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট হিসাবে ইট হয়ে যায়, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস, তাই হবে এটা হচ্ছে ডাস। আর যেহেতু সেলডম একটা নেগেটিভ শব্দ, সেলডম নিজে একটা নেগেটিভ শব্দ, এই জন্য আমাদের নটের ব্যবহার করবো না, তাই হচ্ছে ডাজ ইট। এরপরে দেখো যদি বস্তু প্লোরাল হয় তাহলে এর পরিবর্তে হয়ে যাবে হচ্ছে দে, আর যেহেতু ভার্বের সাথে এস বাই এস নেই তাই ডু। আর নট হবে না, কারণ দের সাথে কখনো সেলডম যেহেতু এখানে নেগেটিভ শব্দ, তাই এই জায়গায় কখনো নট ব্যবহার করা যাবে না। দেখো কত সুন্দরভাবে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা আর একটু আরও গুরুত্বপূর্ণ। দেখো সেগুলো হচ্ছে কি, অর্থাৎ যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা দেওয়া হয় তাহলে সেগুলো নাউন হয়ে যায়। আর এই নাউনগুলো তোমরা অনেকে আইডেন্টিফাই করতে পারো না। দেখো সে কোনগুলো হতে পারে, যেমন দ্য পুর সাপার, সাপার ইন দ্য লং রান। দেখো এখানে দেখো পুর একটা অ্যাডজেক্টিভ, আর এর আগে আমরা দা যুক্ত করছি, তাহলে এটা এখন নাউন হয়ে গেল। তাহলে পুর মানে সকল গরিবকে নির্দেশ করছে, আর যেহেতু সকল গরিবকে বোঝাচ্ছে তাহলে হবে হচ্ছে দে, দে। আর যেহেতু দের সাথে সবসময় কি ডু বসে, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাই নট ডন্ট দে। দা পুর সাপার ইন দ্য লং রান, ডন্ট দে। এরপরে দেখো দ্য পাস, PIOUS, দ্য পাস অলওয়েজ রেসপেক্টেড। দেখো দ্য পাস অলওয়েজ, দ্য পাস মানে সকল ধার্মিকেরা। দেখো পাস হচ্ছে অ্যাডজেক্টিভ, যে দা দিলাম নাউন হয়ে গেল, তাহলে এর পরিবর্তে দে। আর রেসপেক্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই হচ্ছে ডিড, অর্থাৎ ডিডেন্ট দে। এরকম আছে দেখো দা পোর, দা রিচ, দা পাস, দা লেজি, দা ইয়ং, তারপর আছে দা ডিজার্ভ। এরকম অনেক আছে যেগুলো আসলে তোমরা কিছু যদি একটু বই যদি বেশি করে দেখো তাহলে পারবে। দেখো ট্যাগ কোশ্চেন তুমি তখনই সবচেয়ে ভালো পারবে যখন তুমি সব থেকে বেশি প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা বলা হয়নি যে রুলস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাকে বেশি জানতে হলে তোমাকে বেশি বেশি করে বই পড়তে হবে।
তুমি যদি টিচার ওষুধের মতো যদি তুমি খেয়ে ফেলো তাহলে কোনো কাজ হবে না, কারণ তোমাকে জানতে হলে বেশি বেশি করে বই পড়তে হবে। আর আমরা কীভাবে জানি? কারণ আমরা হিউজ পরিমাণে প্র্যাকটিস করি। কথাটা বুঝাইতে পারলাম? অর্থাৎ তোমাকে যদি ট্যাগ কোশ্চেনে গুরু হতে হয় তাহলে তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আশা করি আমার ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করো। তো ঠিক আছে, টুডে এ পর্যন্তই। আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।